কি বলবেন এই আলোকে আপনি? সেটা হচ্ছে একক কর্তৃত্ববাদের দিকে নাকি ঐক্যের প্রক্রিয়ার মধ্যে কোন বিষয়টি অগ্রগণ্য? অবশ্যই ঐক্য অগ্রগণ্য। আমরা তো গত 16 বছর ধরে শেখ হাসিনা যখন ছিলেন একটা ঐক্যের উপর ভিত্তি করে আন্দোলন পরিচালনা করেছিলাম। 5ই আগস্ট যখন সরকার পতন ঘটলো তারপরেও কিন্তু আমাদের সেই জাতীয় ঐক্য ছিল বলেই যখন কোনো থানা পুলিশের উপস্থিতি ছিল না, আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, তখন কিন্তু আমরা রাজনৈতিক দলে যারা নেতাকর্মীবৃন্দ রয়েছেন, আমাদের অ্যাটলিস্ট আমাদের দলেরটা বলতে পারি, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তখন প্রত্যেকটা জায়গায় তৃণমূল পর্যন্ত ফোন দিয়ে বলেছিলেন যে আমাদের যারা নেতাকর্মী রয়েছেন দেশ জুড়ে পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় যেন রুখে দাঁড়ায় এবং যে কোনো অস্থিতিশীলতা থেকে দেশকে সুরক্ষা দেয়। প্রত্যেকটা দল এখানে ভূমিকা রেখেছিল। সুতরাং সেই জাতীয় ঐক্য তখনও ছিল এবং 8 তারিখ যখন নতুন সরকার প্রতিষ্ঠিত হলো, সে অন্তর্বর্তী সরকারের ডেফিনেশন কি? এটা হচ্ছে একটা নিরপেক্ষ নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার। সেটার জন্যই তো আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি। সুতরাং এই যে অন্তর্বর্তী সরকার, সেখানে কিন্তু জাতীয় ঐক্যের ভিত্তিতেই এটা প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এখানে ফুয়াদ ভাই রয়েছেন, সাকিব ভাই রয়েছেন, ওনারা তো অন্তর্বর্তী সরকারে ছিলেন না, যেভাবে বিএনপিও যায় নাই। কেন? কারণ আমাদের মূল যেটা দীর্ঘদিনের সংগ্রাম ছিল সেটা একটা নির্দলীয় সরকার প্রতিষ্ঠার জন্য। সো 8 তারিখে কিন্তু একটা ডিসিশন হয়ে গিয়েছিল যে কারা সরকারে যাবে কারা সরকারে যাবে না। কোনো রাজনৈতিক দলের সরকারে প্রতিষ্ঠিত যায় নাই। কেন যায় নাই? কারণ আমাদের মূল লক্ষ্য ছিল একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে, অংশগ্রহণ থাকবে। আর যারা অরাজনৈতিক শক্তি ছিল এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, বিশেষত গণ অভ্যুত্থানে, ওনারাই কিন্তু অন্তর্বর্তী সরকারে গিয়েছেন একটা আস্থা এবং বিশ্বাসের উপর ভিত্তি করে। সেই আস্থা এবং বিশ্বাসটা কি? যে ওনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না, ওনারা নির্বাচনটা আয়োজন করে দিবেন। আর যে রাজনৈতিক শক্তিগুলো, যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিল, ওনারা সরকারে না গিয়ে সরকারকে সাপোর্ট সিস্টেম হিসেবে ছিলেন। সো 8 তারিখে কিন্তু সেই জাতীয় ঐক্যের একটা প্রতিফলন আমরা দেখেছি। তারপর আজকে 7 মাস হয়ে গিয়েছে, হয়তো সেই ঐক্যে কিছুটা হলেও ফাটল ধরেছে অনেক জায়গাতে, কিন্তু এটা আসলে খুব বড় কোনো বিষয় বলে আমি মনে করি না। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে, বাট বেসিক ফান্ডামেন্টালস যদি ঠিক থাকে, একটা ডেমোক্রেটিক অ্যালাইনমেন্ট যদি আমাদের থাকে, মানবাধিকারের প্রশ্নে, আইনের অনুশাসনের প্রশ্নে, বাক স্বাধীনতার প্রশ্নে, ভোটের অধিকারের প্রশ্নে, তাহলে কিন্তু আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র যে মতের অনৈক্য আছে সেগুলোকে আমরা ওভারকাম করতে পারবো। সুতরাং আমাদের আজকে ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আমরা এটাকে আসলে একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই কিনা। যদি আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, যে বিশ্বাস আমাদের রয়েছে যে আমাদের সবার সেই ডেমোক্রেটিক অ্যালাইনমেন্ট রয়েছে, তাহলে আমাদেরকে কী কারণে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে, কী কারণে গণ অভ্যুত্থান হয়েছে, সেটার উত্তর খুঁজতে হবে। সেটার উত্তর হচ্ছে এই যে আমরা এমন একটি সরকার ফ্যাসিবাদের সময় দেখেছিলাম যেটার বৈধতা ছিল না, যেটা কোনো নির্বাচনের মাধ্যমে আসে নাই। অর্থাৎ একটা অবৈধ এবং অনির্বাচিত সরকার তারা রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে রেখেছিল। যেহেতু তার ক্ষমতার উৎস জনগণ ছিল না, ভোটের প্রয়োজন হয় নাই, তার ক্ষমতার উৎস ছিল রাষ্ট্রযন্ত্র কিংবা বহির্বিশ্বের কোনো শক্তি, যার কারণে জনগণের উপরে তারা আপড়ে চেপে বসেছিল। জনগণের ক্ষমতা লুণ্ঠিত করেছে, জনগণের অধিকার কেড়ে নিয়েছে, জনগণের স্বাধীনতা কেড়ে নিয়েছে। যার কারণে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনটা হয়েছে কি জন্য? জনগণের ক্ষমতাও নিশ্চিত করতে, অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠা করতে। তো সেই অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠা হবে কিসের মাধ্যমে? গণতান্ত্রিক প্রক্রিয়া, ভোটের মাধ্যমে। সুতরাং এই কারণে আমরা বলছি যে যদি আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হয়, জনগণের কাছে তাদের লুণ্ঠিত অধিকার ফেরত দিতে হয়, তাহলে আমাদের সুন্দরভাবে যেভাবে আমাদের পরিকল্পনা ছিল যে আস্থা এবং বিশ্বাসের উপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকারকে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সময়ের জন্য দিয়েছিলাম, সেটা ওনাদের দ্রুত শেষ করে একটা রোডম্যাপ প্রোভাইড করার মাধ্যমে নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে। আমরা সবাই তো সেদিকেই তাকিয়ে রয়েছে। এবং অ্যাজ এ ফরওয়ার্ড লুকিং পলিটিক্যাল পার্টি আমরা কিন্তু শুধু সংস্কারের প্রাতিষ্ঠানিক বিষয় নিয়ে কথা বলছি না। আমরা সামনের দিনগুলোতে জনগণের ভোটে যদি নির্বাচিত হয়ে আসার সুযোগ হয়, ইনশাআল্লাহ বিএনপি কীভাবে রাষ্ট্রকে গড়ে তুলবে সেটা নিয়েও কথা বলছি। প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আমরা জনগণের সমস্যা সমাধান কিভাবে করব, মানুষের ভাগ্যের পরিবর্তন কিভাবে ঘটাবো, অর্থনৈতিক এবং রাজনৈতিক মুক্তি কিভাবে দেবো, সেগুলো নিয়ে কথা বলছি। সো ইটস অ্যান আইটারেটিভ প্রসেস, যেখানে আমরা প্রাতিষ্ঠানিক সাংবিধানিক জিনিস নিয়ে কথা বলছি এবং সরাসরি জনসম্পৃক্ত সকল শ্রেণী পেশার মানুষের সমস্যা সমাধানের বিষয়ে কথা বলছি। যে ঐক্যের কথা আজকে আলোচনা হচ্ছে, যেহেতু বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, উই আন্ডারস্ট্যান্ড আমাদের একটা গার্ডিয়ানশিপের রোল রয়েছে। সেই রোলটাকে ধারণ করেই বলছি, যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, ইনশাআল্লাহ সামনের দিনগুলোতেও কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সত্যি এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, জনগণের কাছে সত্যিকার অর্থে রাষ্ট্রীয় মালিকানা ফেরত যাবে ইনশাআল্লাহ। ছোট্ট করে প্রশ্নটা করি, যেটি আমাদের দুবক্তাই আলোচনা করেছেন, তুলসী গাবার্ড এবং ভারতীয় মিডিয়ার যে অপপ্রচার, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? খুব ছোট করে। প্রথম, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, প্রোপাগান্ডা ক্যাম্পেইন, এখনকার যে টেকনোলজি বেস টাইম, সেখানে এগুলো আসবে। আমাদের যারা সরকারের দায়িত্বে রয়েছেন
ওনাদের ক্যাপাসিটি এনহ্যান্স করার প্রয়োজন রয়েছে। অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আমরা তাদেরকে কনসাল্ট করার পর আমরা ওনাদেরকে সাজেশন দিতে পারি, অ্যাডভাইস দিতে পারি। কারণ যে জিনিসগুলো হচ্ছে এগুলো তো সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে যাচ্ছে, এবং বাংলাদেশের প্রশ্নে, দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আমরা সবাই এক। দেখুন, বর্তমান প্রেক্ষাপটে তো সংস্কারের কথা সবার আগে বিএনপি বলেছে, সুতরাং সংস্কার চাই না এটা তো ঠিক না, এটা হয়তো রেটরিকের কারণে এসছে। অবশ্যই আমরা কারো বক্তব্যকে কেন্দ্র করেই কিন্তু এই বিষয়গুলো বিচ্ছিন্নভাবে, আমার মনে হয় এই বিষয়গুলো দলীয়ভাবে দেখা দরকার। এত বড় একটা দল, যে দলে 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, বিচ্ছিন্নভাবে হয়তো কেউ কিছু বলতে পারেন। তো আমাদের পার্টির পলিসি কি, আমাদের পার্টির এখানে আমাদের পজিশনটা কি, এটা আমাদের দেখা দরকার। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবারই বলে আসছেন যে সংস্কার এবং নির্বাচন কোনোভাবেই সাংঘর্ষিক না, এবং আমরা চাই, যেহেতু এটা আমাদের একটা কমিটমেন্ট দেশের প্রতি, নির্বাচিত হয়ে আসলে অবশ্যই এই সংস্কারগুলো আমরা প্রতিপালন করব। আর সংস্কারের ক্ষেত্রে যদি আমরা বলি যে জনকল্যাণে বা উন্নয়নের ক্ষেত্রে একটি দফা ছাড়িয়ে কিন্তু আমরা অনেক বেশি জিনিস নিয়ে এখন কাজ করছি। আপনি যদি দেখেন, জনাব তারেক রহমান ওনার বক্তব্যে বেশ কয়েকবার ফ্যামিলি কার্ডের কথা বলেছেন। ফ্যামিলি কার্ড একটা জিনিস যার মাধ্যমে আমরা বাংলাদেশের প্রতিটি পরিবারে নারীর ক্ষমতায়নের জন্য, সেই পরিবারের যিনি গৃহকর্ত্রী নারী, ওনার নামে একটা কার্ড ইস্যু করব, এবং সেই কার্ডের মাধ্যমে রাষ্ট্রীয় সহায়তা হিসেবে প্রত্যেকটা পরিবারের কাছে চাল, ডাল, চিনি, তেল, লবণ এগুলো পৌঁছে যাবে। সুতরাং এই যে নারীর ক্ষমতায়নের জন্য, অর্থনৈতিকভাবে প্রত্যেকটি পরিবারকে স্বাবলম্বী করার জন্য একটা স্কিম, এটি কিন্তু আমাদের 31 দফা পরে সংযোজিত হয়েছে। একইভাবে আমরা বলেছি কৃষকদের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করার ক্ষেত্রে আমরা ফার্মার্স কার্ড কর্মসূচি। কিন্তু এনসিপির বিষয়ে আপনি কি বলবেন? তাদের এই যে সেকেন্ড রিপাবলিক কিংবা গণপরিষদ নির্বাচন কিংবা আগে স্থানীয় সরকার নির্বাচন, এই ইস্যুতে আপনার বক্তব্য? এনসিপির ক্ষেত্রে আমরা প্রথমত বলবো, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, সংসদীয় গণতন্ত্রের সূচনা হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়। সো বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আমরা সবসময় কিন্তু এই মাল্টি পার্টি ডেমোক্রেসিকে এমব্রেস করি। সুতরাং যখন এনসিপি এসেছে, আমাদের পার্টি সবাই আমাদের যার যার জায়গা থেকে ওনাদেরকে কংগ্রেচুলেট করেছি, ওনাদেরকে এমব্রেস করেছি, এবং ওনাদের জন্য আমাদের সর্বাঙ্গীন শুভকামনা রয়েছে। বাট অ্যাট দ্য সেম টাইম এটাও মাথায় রাখা উচিত, যেহেতু ওনারা তারুণ্যকে ধারণ করেন, আমরা কিন্তু দেখেছি যে 5ই আগস্টের আগে এবং 5ই আগস্ট পর্যন্ত জনাব তারেক রহমানের সাথে সরাসরি ওনাদের সম্পর্ক ছিল, আপনারা একটা লিকড ছবিও দেখেছেন। সুতরাং ওনারা আমরা তো আলাদা কেউ না, আমাদের যেমন ছাত্রদল তারুণদের রিপ্রেজেন্ট করছেন, ওনারাও তারুণদের রিপ্রেজেন্ট করছেন। সুতরাং আমরা ওনাদের সর্বাঙ্গীন শুভকামনা চেয়ে অ্যাট দ্য সেম টাইম এটাও বলছি যে যেহেতু ওনাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি, গণ অভ্যুত্থানের ফোরফ্রন্টে ওনারা ছিলেন, কোনোভাবে যেন ওনারা নিজেদেরকে বিতর্কিত করে না তোলেন। যখন দেখা যায় যে হয়তো সরকারের ভেতর ওনাদের উপদেষ্টা রয়ে গেছেন, প্রত্যেকটা মন্ত্রণালয়ে ওনাদের প্রতিনিধি রয়ে গেছেন, কিংবা দেখা যাচ্ছে রাষ্ট্রীয় সহায়তা বা সহযোগিতার কথা উঠছে, কিংবা হয়তো অর্থনৈতিকভাবে হঠাৎ করে কোথা থেকে আসছে সেগুলো নিয়ে কথা উঠছে, এগুলো তো ওনারা বিতর্কিত হয়ে পড়তে পারেন। আমরা চাই বর্তমান যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ এখানে আছে, প্রত্যেকটা প্রো ডেমোক্রেসি পার্টি প্রত্যেকে যেন যার যার সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে একটা সুন্দর সহাবস্থান রাখতে চান, এবং ওনাদের প্রতি আমাদের সেই শুভকামনা রয়েছে। আমরা একটা ওল্ডার পলিটিক্যাল পার্টি হিসেবে ওনাদের প্রতি আহ্বান জানাবো, সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে আমাদের এবং ওনাদের বাকি সবার যে সমান গণতান্ত্রিক মূল্যবোধ রয়েছে সেটাকে ধারণ করে যেন স্বচ্ছভাবে আমরা রাজনীতিটা করতে পারি। জি, এই যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, এটা তো আসলে ইলেক্টেড গভর্নমেন্ট না, তাই না? এটা পাবলিক ম্যান্ডেট নিয়ে আসে নাই, এসেছে যেটা সব পলিটিক্যাল স্টেক হোল্ডারদের কনসালটেশন, ডায়ালগ এবং নেগোসিয়েশনের উপর ভিত্তি করে। যার কারণেই যখন ওনারা মেজর ডিসিশনগুলো নেবেন, ওনাদের উচিত মেজর কনসালটেশনের মাধ্যমে মেজর স্টেক হোল্ডারদেরকে অ্যাকোমোডেট করা। আমরা এই ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিলের কথা বলা হয়েছিল, রাইট। আমরা এখানে দেখলাম সংস্কার কমিশনগুলো অনেকগুলো রিপোর্ট দিয়েছেন, দেওয়ার পরে মেজর পলিটিক্যাল পার্টি বা স্টেক হোল্ডারদের কাছে দিলেন ফিডব্যাকের জন্য। ইন দ্য মোস্ট আইডিয়াল কেস যেটা হওয়া উচিত ছিল, ওনারা এই রিপোর্টগুলো ধরার আগেই একবার একটা রাউন্ড অফ কনসালটেশন হওয়া উচিত ছিল পলিটিক্যাল পার্টিগুলোর সাথে, প্রফেশনালসদের সাথে, এক্সপার্টদের সাথে, অন্যান্য দেশি বিদেশি যারা আছেন প্রফেশনালস, তাদের সবার সাথে একটা আলোচনার মাধ্যমে প্রিলিমিনারি একটা ফাউন্ডেশন তৈরি হওয়া উচিত ছিল। তাহলে জিনিসটা আরও অনেক ওয়েল অর্গানাইজড হতো, আরও অনেক আইটারেটিভ প্রসেসের মাধ্যমে পাওয়া যেত। এখন যেটা হয়েছে, এই প্রসেসটাতে হয়তো ওনারা আবার ওই এমসিকিউ এর মতন কোশ্চেন্স দিচ্ছেন, সেটা ফিল আপ করতে হচ্ছে। ম্যাথোডিক্যালি প্রবলি এটা আরও বেটার কিছু করা যেত, কারণ ডেফিনেটলি গভর্নমেন্টে যারা রয়েছেন ওনারাও তো ইন্টারিম গভর্নমেন্টের সংখ্যার হিসেবে তো একটু লিমিটেশনস রয়েছেন। হয়তো ওনাদের এক্সপার্টিসের ক্ষেত্রে আমরা বলতে পারি, ওনাদের ক্যাপাসিটির ক্ষেত্রে বলতে পারি কিছু লিমিটেশন রয়েছে। এক্ষেত্রে যারা এর আগে দেশ পরিচালনায় ছিল বা যারা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে ছিলেন, ওনাদের যে প্রজ্ঞা, যে অভিজ্ঞতা বা যেই দূরদৃষ্টি রয়েছে, সেটাকে যদি আগে থেকে অ্যাকোমোডেট করা যেত, তাহলে হয়তো এই প্রসেসটা আরও অনেক স্মুথ হতো। যার কারণে কিন্তু ডে ওয়ান থেকে বিএনপি বলেছে যে আমরা ইলেকশনের জন্য একটা ক্লিয়ার রোডম্যাপ চাই, সেই রোডম্যাপের উপর ভিত্তি করে সব রাজনৈতিক দল হয়তো ওনাদের ফিডব্যাকটা দিতে পারতো। আমাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু বারবার বলেছেন, এই অন্তর্বর্তী সরকার আমাদের সবার ঐক্যমত্যের উপর ভিত্তি করে যেহেতু প্রতিষ্ঠিত হয়েছে, তার সফলতা মানে আমাদের সমগ্র বাংলাদেশের সফলতা, এবং অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা মানে সমগ্র বাংলাদেশের ব্যর্থতা। এটা নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য, এটা সংস্কারের ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং আমরা
আমরা চেয়েছিলাম যে শুরু থেকে শেষ পর্যন্ত যদি কনসালটেশনটা আরও বেশি ক্লিয়ার হতো, আরও বেশি ট্রান্সপারেন্ট হতো, আরও বেশি থরো হতো, তাহলে হয়তো আমরা আরও অনেক বেটার একটা জায়গায় আজকে থাকতে পারতাম। আমাদের ছোটোখাটো যে বিভেদগুলো রয়েছে সেগুলো তো থাকতো না, যদিও সেটাই ডাইভার্সিটি হচ্ছে ডেমোক্রেসি মাইক্রো ফাউন্ডেশন। তারপর আমরা আরও অনেক ইউনিফাইডভাবে সংস্কার কাজের ক্ষেত্রে একটা ঐক্যমত্যে পৌঁছে নির্বাচনী পথযাত্রায় একটা সুন্দর জায়গায় থাকতে পারবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার ফুয়াদ, কোনো শেষ কথা বলবেন? আমরা আশা রাখতে চাই, আমরা আশাবাদী মানুষ। গণ অভ্যুত্থান একটা বড় স্পেস তৈরি করেছে। ছোটোখাটো যে আমাদের ভিতরে প্রতিদ্বন্দ্বিতামূলক অথবা রাজনৈতিক ভিন্নমত আছে, এগুলো মোটা দাগে যে আমাদের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে গত বছর, এই আকাঙ্ক্ষা যেন কোনোভাবে নষ্ট না হয়, এই জায়গাটাতে হচ্ছে আমরা সচেতনভাবে রাজনৈতিক কর্মী আকারে 24-এর তরুণদের কাছে যে যে চাওয়া পাওয়াটা আছে সেটা মাথায় রাখবো এবং এই চ্যালেঞ্জগুলো আমরা আলাপের মাধ্যমে সমাধান করব। অসংখ্য ধন্যবাদ। জোনায়েদ সাকি, একেবারে শেষ কথা 30 সেকেন্ডে। সেটাই আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, আমাদের ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে পলিটিক্যাল এই যে ট্রানজিশন কিংবা উত্তরণ সেটা সম্পন্ন করা দরকার, কিন্তু চেষ্টা করা দরকার জনগণের এই 5ই আগস্টের যে অভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষা তার সর্বোচ্চ অর্জনটা যাতে আমরা করতে পারি এবং সেটাকে টেকসই করতে পারি। টেকসই করাটা খুব ইম্পর্টেন্ট। গঠনতন্ত্র মানে সাংবিধানিকভাবে টেকসই করা, রাষ্ট্রগত জনসম্মতির ভিত্তিতে একটা রাষ্ট্রের গঠন হচ্ছে সেই টেকসই করা। আমাদের সবার দীর্ঘদিনের পরিচয় ছিল আমরা গণতন্ত্রের পক্ষের শক্তি, সেভাবে আমরা রাজপথে লড়েছিলাম। আজকে এই গণতান্ত্রিক পথযাত্রা শেষে আমরা যেন সেই পরিচয়টাকে ধরে রেখে এমন একটা বাংলাদেশ সবাই মিলে গড়ে তুলতে পারি যেখানে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে, সেই ডেমোক্রেসি হবে যেটা সাস্টেনেবল, এবং সেই ডেভেলপমেন্ট হবে যেটা ইনক্লুসিভ অ্যান্ড মিনিংফুল।